নমস্কার, দেখছেন এই সময় অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আমি সৈকত। চেনা মাঠ, খেলাটাও চেনা, শুধু পাল্টেছে সাল, পাল্টেছে দল, পাল্টেছে পরিস্থিতি। শুভেন্দু অধিকারী একসময় কংগ্রেস করতেন, তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন। বর্তমানে তিনি বিজেপির অন্যতম একজন সেনানী। সেই শুভেন্দু অধিকারীকে কোথাও কলমে বা বকলমে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও দলের পক্ষ থেকে এরকম কোনো সরকারি ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি, হয়তো সিদ্ধান্ত পাকা হয়নি। কিন্তু বিগত কদিনে যদি আমরা পরিষ্কার করে ছবিটা দেখি, যে গত এপ্রিল মাস জুড়ে এই 22 তারিখ পেহেলগাঁওয়ের ঘটনার আগে পর্যন্ত এই রাজ্যের প্রায় এক মাস ধরে ছবিটা কি ছিল? ছবিটা ছিল যে মুর্শিদাবাদ মালদার একটা বিস্তীর্ণ অংশে ওয়াকফ আইন, সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হিংসাজনক একটা পরিস্থিতি। বিজেপি দাবি করল যে সেখানে মুসলিম অধ্যুষিত জেলা হওয়ার কারণে হিন্দুরা আক্রান্ত, হিন্দুদের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এবং কিছু ছবিও সামনে এসেছে। দেখা যাচ্ছে যে এক জেলা ছেড়ে গঙ্গা পেরিয়ে, নদী পেরিয়ে আরেক জেলায় বসবাস করতে হয়েছে। গোটা ঘটনাটা নিয়ে আমরা দেখেছি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খুব পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে যারা এই ধরনের হিংসা করে তাদের পাশে দিদি নেই, আমি কোনোভাবেই এই ধরনের হিংসা বরদাস্ত করি না। এই বার্তার পর ততক্ষণে আমরা দেখি যে বিএসএফ সেখানে আদালতের নির্দেশে ঢোকে, এলাকায় পিস কন্ট্রোলিং সিস্টেম তারা চালু করেন এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু বিজেপি ততদিনে আমরা দেখি যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেখানে একটা কার্যত জনমত, জন আন্দোলন বলতে পারেন, তৈরি করার চেষ্টা করেন। কি তাদের দাবি? যে হরগোবিন্দ দাস সহ আরো যারা সেখানে একেবারে খুন করা হয়েছে বলে দাবি করা হয়, তারা সিপিএম সমর্থক হওয়া সত্ত্বেও তাদের পাশে সিপিএম সেভাবে দাঁড়ায়নি, তাদের সাহায্য করেছে, হিন্দু হওয়ার জন্য তাদেরকে খুন করা হয়েছে। এই সমস্ত দাবি নিয়ে শুভেন্দু অধিকারী সেখানে মন্দির নির্মাণ থেকে শুরু করে, এবং ওই পরিবারে জাফরাবাদের ওই নিহতের পরিবারকে হাইকোর্টে নিয়ে এসে মামলা করানো থেকে শুরু করে সমস্ত দিক থেকে তিনি দেখাচ্ছেন যে তিনি মসিহা। অর্থাৎ কোথাও হিন্দুত্বের আবেগে এবারের যে ভোটটা তিনি মুর্শিদাবাদ জেলায় করতে চাইছেন সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কেন? সেখানে তো গত নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি, কংগ্রেস কার্যত এই জেলায় শক্তিশালী হলেও আমরা দেখেছি বহরমপুরে অধীর চৌধুরীর মতো লোকের ইন্দ্রপতন হয়েছে, হেরে যান। ফলে এইরকম একটা পরিস্থিতিতে মুর্শিদাবাদ, যাকে কেন্দ্র করে কিছুদিন আগে গোটা বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছিল, সেই মুর্শিদাবাদে কি হিন্দুত্বের হাওয়াতেই কার্যত ভোট লড়তে চাইছেন শুভেন্দু অধিকারী? তাকে বকলমে তিনি কোথাও দায়িত্ব পেয়েছেন, তিনি সামনে থেকে ফ্রন্ট ফুটে থেকে লড়াই করছেন। চলুন আপনাদেরকে দেখাই যে গোটা সিনারিওটা কোন দিকে এগোচ্ছে। দেখুন, সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার একাংশ। বিজেপির অভিযোগ, ফারাক্কা, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে বেছে বেছে হিন্দুদের বাড়ি, মন্দিরে হামলা চালানো হয়, খুন হন বেশ কয়েকজন, প্রাণ ভয়ে পড়শি জেলায় আশ্রয় নিতে হয় হিন্দু বাসিন্দাদের। অভিযোগ ওঠে, মুর্শিদাবাদের অশান্তির পিছনে কি একাধিক জঙ্গি সংগঠন? ওয়াকফ প্রতিবাদকে সাম্প্রদায়িক হিংসায় নিয়ে যাওয়ার পিছনে পিএফআই এর হাত রয়েছে। যোগ ছিল বাংলাদেশি জঙ্গি সংগঠনেরও। বাংলার অন্যতম একটি লিডিং বাংলা নিউজ পেপারে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোকে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে। সব লোকাল লোক, হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। হোয়াইট টায়ার বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় আধা সেনা, মামলা গড়ায় হাইকোর্টে, আসরে নামতে হয় মুখ্যমন্ত্রীকে।
ইমামদের নিয়ে বৈঠক থেকে মুর্শিদাবাদ সফর সবই করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ততদিনে মুর্শিদাবাদকে সামনে রেখে হিন্দুত্বের পালে হাওয়া দিতে শুরু করেছে বিজেপি। শুভেন্দু সুকান্তরা বলতে শুরু করেন, মমতার রাজত্বে বাংলায় হিন্দুরা সুরক্ষিত নন। ঘোষণা হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস, হরগোবিন্দ দাস, চন্দন দাস পালিত হবে। শহীদ বেদি বানান, মমতার সরকারকে উৎখাত করতে হবে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা, তাহলেই শান্তি পাবে। সেই হিন্দুত্বের হাওয়া ধরে রাখতে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুর্শিদাবাদে ভাঙা মন্দির পুনর্নির্মাণ ও কাঁথিতে ধর্ম সম্মেলন করেন শুভেন্দু। এমনকি মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলেকে খুনের পর আতঙ্কিত পরিবার কলকাতায় এলে তাদের নিয়েও হাইকোর্টে মামলা করেন শুভেন্দুই। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের হাওয়া ধরে রাখতেই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে ঢাল করছেন শুভেন্দু। মুর্শিদাবাদে গোলমালের পরে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লাভ ক্ষতির হিসেবও। ঘটনার পরে আরও রাজনৈতিক জমি প্রসারের আশা দেখছে বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও আশা আশঙ্কার দোলা চলে, তালে গোলে আরও খানিকটা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কংগ্রেস। মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার পরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পড়েছে শুভেন্দুর নামে ব্যানার, পোস্টার। হিংসা বিধ্বস্ত এলাকায় শুভেন্দুর উদ্যোগে ভাঙা মন্দিরগুলি পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক, আইনি সহ যাবতীয় সাহায্য করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, হিংসায় ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করতে চাইলেও নেননি সাচ্চা হিন্দুরা। মানুষের ওপর অত্যাচার, কোনো ডেভেলপমেন্ট নেই, দুর্নীতি এবং সম্পূর্ণভাবে মুসলিম অ্যাপিজমেন্ট এই সরকারের কিছু ইউএসপি। সুতরাং এটা শুধু মুর্শিদাবাদ বলে নয়, সারা পশ্চিমবঙ্গে এই একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যে এই ওয়াকাফ আন্দোলন নিয়ে মুর্শিদাবাদ শেষ হয়ে গেল বলে রব রব করছে, এবং যার নাম আপনি মুর্শিদাবাদ জেলায় দায়িত্বভার নেওয়ার কথা বলে উল্লেখ করছেন, আমি নাম দিতে চাইছি না, কারণ যে মানুষটা মুর্শিদাবাদ জেলায় এসে একটা সময় আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদেরকে নিয়ে কাজ করেছে, আজকে যে ভাষায় মুর্শিদাবাদের মানুষকে বক্তব্য রাখছে মানুষের সম্বন্ধে, সেনা সম্বন্ধে আমার বলার কিছু নাই। আমরা মুর্শিদাবাদে 22-22 কিভাবে করা যায় তার প্রস্তুতি নিয়েছি। শুভেন্দুকে বাড়তির দায়িত্ব দিয়ে এখানে বাড়তি কোনো লাভ বিজেপি করতে পারবে না মুর্শিদাবাদ জেলায়, কারণ মুর্শিদাবাদ জেলার মানুষ সম্প্রীতির পক্ষে রায় দিয়ে এসছে সারা জীবন, ফলে সেখানে তাদের সেই মনোভাব থাকবে এবং শুভেন্দু খুব একটা লাভ করতে পারবে বলে আমরা মনে করি না। ধর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক মুনাফা লুটতে চায়, এই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। তৃণমূলে থাকাকালীন জেলার দলের পর্যবেক্ষক হিসেবে মুর্শিদাবাদে কংগ্রেসের গড় ভেঙেছিলেন শুভেন্দু। তৃণমূলকে শক্ত ভিতে দাঁড় করিয়েছিলেন শুভেন্দুই। শিবির বদলের পর হিন্দু ইস্যুতে জমি তৈরি করতে সেই মুর্শিদাবাদে অগ্রণী ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সংগঠক হিসেবে মুর্শিদাবাদ যে শুভেন্দুর চেনা তালুক একান্ত আলোচনায় স্বীকার করেছেন বিক্ষুব্ধ তৃণমূলের অনেকেই। এই পরিস্থিতিকে শুধু তৃণমূল নয়, বামেদের সঙ্গে থাকা হিন্দু ভোটকেও ভাঙানোর টার্গেট শুভেন্দুর। এক কথায় 26-এর ভোটে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে হিন্দুত্বের হাওয়ায় ভোট জিততে শুভেন্দুকে মাঝ মাঠ ছেড়ে দিয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা আলোচনায় আসবো, তার আগে পরিচয় পর্বে আমি যাব। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, ডক্টর দীপঙ্কর সরকার, অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। শুভাশিস, আপনাকেও স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, আপনাকে স্বাগত জানাই স্যার আমাদের এই অনুষ্ঠানে। এবং রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত। অর্পণকেও স্বাগত জানাই, তৃণমূল সমর্থক। আমি প্রথমেই একটুখানি চলে যেতে চাইছি অর্পণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। অর্পণ, একটা জেলা, আমি খুব স্পেসিফিক কতগুলো পয়েন্টে আজকের অনুষ্ঠানকে ভাগ করবো। আমি প্রথমেই আসছি এমন একটা টপিকে যে একটা জেলা, সেখানে ওয়াকফ নিয়ে প্রতিবাদ আন্দোলন হয়েছে, বেশ হয়েছে, কারণ আন্দোলন করার প্রতিবাদ সবার আছে, প্রত্যেকে তার গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে পারেন। কিন্তু অভিযোগটা ছিল ওইখানেই যে আন্দোলনটা কোনো মতেই গণতান্ত্রিক ছিল না, যে কারণে আদালত, বিএসএফ, সেন্ট্রাল সবাইকে কম বেশি ইন্টারভিউ করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত উদ্বিগ্ন হতে হয়েছে। একটা জেলা, তার কন্ট্রোল কার থাকার কথা ছিল? থাকার কথা ছিল জেলার পুলিশের, খুব স্বাভাবিক, কারণ আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল
যে ইমামদেরকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করতে হয়েছে যে আপনারা অন্তত সবাইকে বলুন, শান্ত থাকতে বলুন, আপনারা দেখুন কেন হচ্ছে, কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা জেলা একটা প্রতিবাদকে কেন্দ্র করে যে কতটা অশান্তির জায়গায় চলে যেতে পারে সেটা এই ছবিতে আমরা দেখিয়েছি। সেই সুযোগে আপনাদের বক্তব্য অনুযায়ী কোট আনকোট সাম্প্রদায়িক বিজেপি, আপনাদের দাবি কোট আনকোট সাম্প্রদায়িক বিজেপি, তারা সেখানে ঢুকে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে। আপনারাই কি বিজেপিকে ময়দান তৈরি করে দিচ্ছেন না? না সৈকতদা, দুটো অ্যাসপেক্ট আছে বলে আমার মনে হয়, দাদা তিনটে অ্যাসপেক্ট আছে যদি আমি সাংগঠনিক বিষয়টাকে ইনক্লুড করি। তো প্রথমত হচ্ছে কোন রাজ্যের কোন প্রদেশের রাজ্য সরকার প্রশাসন তারা কখনোই চাইবে না যে সেই রাজ্য অশান্ত হোক, কারণ রাজ্য যদি অশান্ত হয়, সেখানে যদি অশান্তি বা রায়টের পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকেই তার জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলার প্রশ্নের সম্মুখীন সংশ্লিষ্ট যে প্রশাসক রাজ্য সরকার রয়েছে তাদেরকেই হতে হবে। তো স্বাভাবিকভাবেই কোন রাজ্যের সরকার চায় না, কোন রাজ্য যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে বা কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য, যে প্রশাসনিক স্তর থেকে বা সরকারগতভাবে কোন রকম কোন এরকম ব্যাপারকে এন্ডোর্স করা হোক। অন্যদিকে এটা খুব স্বাভাবিক, এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না যে যদি কোনো একটি রাজ্যে বা কেন্দ্রে অচলাবস্থা তৈরি হয়, মূলত আইনি অচলাবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলে যারা থাকে তাদের কিছু অর্থে সুবিধা, কারণ সেগুলোকে তারা ক্রমাগত হ্যামারিং করতে পারেন, সেগুলোকে কেন্দ্র করে তারা সংশ্লিষ্ট সরকারকে চেপে ধরতে পারেন ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই এই মুর্শিদাবাদের ঘটনা, আপনি আন্দোলন বললেন, আন্দোলন নিশ্চিতভাবেই জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি মনে করি খুব ব্যর্থহীন ভাষায় বলছি যে আন্দোলন কখনোই জঙ্গি আততায়ী কার্যকলাপ হতে পারে না। সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে তারা আততায়ী, তারা দুষ্কৃতী, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত যাই হোক না কেন। তো স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যাবতীয় বক্তব্য রেখেছেন, ফলে এই বিষয়টা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কারা এর সাথে জড়িত, মোথাবাড়ির ঘটনা, তারপরেই ঠিক মোথাবাড়ি থেকে সোজা আসছি দক্ষিণবঙ্গের দিকে, যদি আমি আরো আসি মোথাবাড়ি থেকে, আমি যদি খুব ভুল না করি, তাহলে প্রথম পড়ছে ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জের 4টি এলাকায় ঘটনা ঘটেছে। কারা এর সাথে জড়িত, কয়েকদিন আগে একজন পুরস্কার পেয়েছিলেন, আমি নাম নেব না কারণ পুরো বিষয়টি তদন্তের আওতাধীন। কারা জড়িত, কারা এন্ডোর্স করেছে, এই পুরো ব্যাপারটা মানুষের সামনে আসবে। সন্দেশখালী মানুষের সামনে এসছে, কি চক্রান্ত সেখানে হয়েছিল, বিজেপির সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেছিলেন। তো এই বিষয়টাও সামনে আসবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই নির্বাচনে কি হতে পারে, কতটা ভোট ভাগাভাগি হবে, কে জমি ফিরে পাবে ইত্যাদি ইত্যাদি। এই নির্বাচনের ব্যাপারটা আমরা 2014 সাল থেকে শুনছি, 2014, 16, 19, 21 আমরা পরস্পর শুনছি। সারদা, পরবর্তীকালে নারদা, তারপর মুকুলদার দল ছেড়ে যাওয়া, মুকুলদার সাথে অর্জুন সিং সৌমিত্র খাঁদের দল ছেড়ে যাওয়া, তারপরে রোজ ভ্যালি, তারপর 2020 সালের একদম শেষের দিকে এবং 2021-এর শুরুতে শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রী, সাংসদ, প্রতিটা জেলা থেকে কোনো না কোনো তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, বিধায়ক তাদের দল ছেড়ে যাওয়া, এবং সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেশখালী, লোকসভা নির্বাচনের পরবর্তীতে আরজিকর, তারপরে এই মোথাবাড়ি বা মুর্শিদাবাদ। এই প্রত্যেকটা ঘটনা যখনই ঘটেছে সরকার পড়ে যাবে, পরবর্তী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা কার্যত অসম্ভব, এই কথাগুলো আমরা শুনেছি, দলীয় কর্মীরা শুনেছে। যারা তাদের মোরাল ডাউন করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে ভোট হয়েছে, বাংলার মামাটি মানুষ ইতিহাস তৈরি করেছেন। আজও ইতিহাস তৈরি হবার 14 বছর 13ই মে 2011 সালে বাংলায় পরিবর্তন হয়েছিল। কিন্তু আমরা দায়িত্ব সহকারে বলছি এই বিষয়গুলোকে, যদি দেখুন মুর্শিদাবাদ নিয়ে রাজনীতি করার জায়গায় তৃণমূল কংগ্রেস নেই। যারা মুর্শিদাবাদকে নিয়ে রাজনীতি কেন এই কথা আপনি বলছেন? যারা মুর্শিদাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন মালদার রাজনীতি আমি বুঝি না। একমাত্র জেলা মুর্শিদাবাদ যেখানে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, ভোটের সময় সেন্সিটিভ হয়ে ওঠে, সামনে ভোট, ওয়াক অফ নিয়ে যে ওখানে একটা কিছু হতে পারে, এর আগাম আইবি করতে, এর আগাম গোয়েন্দা দপ্তর পায়নি রাজ্যের গোয়েন্দা দপ্তর। মানে আমি বলছি আপনি কোন, হ্যাঁ আমি বলছি লজিক আপনি দিচ্ছেন ঠিক, ইতিহাস রচনা করেছে তৃণমূল, একদম সঠিক, কোনো দ্বিমত নেই। কিন্তু আমি বলছি এই প্ল্যাটফর্ম গুলোকে যদি আমরা একটু ভাবার চেষ্টা করি, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন পুরো ব্যাপারটা।
না, আমি তো বলছি কোথাও প্রশাসনিক স্তরে ত্রুটি গাফিলতি ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। যাদের জন্য ত্রুটি গাফিলতি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি বলতে চাইছি এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা মারা গেলেন, এই মারা যাওয়া এবং তাদের এই মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছে কোট আনকোট, এরা কারা রাজনীতি করছে? এবং এই হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু, হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর পর একটি চিঠি একদম প্রথম সারির একটি বাংলা সংবাদ মাধ্যম, আমি নাম নেব না, নিশ্চিতভাবেই নিজেদেরকে তারা এগিয়ে থাকার দাবি করে থাকে, সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি চিঠি, যে চিঠি লিখছেন শ্রীমতী পারুল দাস এবং পিঙ্কি দাস, যারা যথাক্রমে, আমি যদি খুব ভুল না করি, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী। সেই চিঠির তারিখ হচ্ছে 8/3/2025। সেই চিঠি তারা লিখছেন মহামান্য রাজ্যপালের কাছে, এবং চিঠির বিষয় হচ্ছে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বিধবাদের পক্ষ থেকে সুরক্ষা ও ন্যায় বিচারের আবেদন। তারিখ 8/3/2025। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু হয়েছে 12/4/2025। পুরো বিষয়টা প্রশ্নচিহ্নের সামনে আছে এবং এটা নিষ্পত্তি হবে, বাংলার মানুষ সবটা জানতে পারবেন, বাকিটা আমরা মানুষের ওপর ছাড়ছি। তারা আগেও বললাম এই নির্বাচনে প্রত্যাবর্তন, আপনি যা বলছেন এ তো মারাত্মক অভিযোগ। মানে মৃত্যু পরে হলো, চিঠি আগে গেল। সেই চিঠির কপি আছে, এটা ধোঁয়াশা, আমি তো বললাম। এই চিঠি আপনি মারাত্মক অভিযোগ করছেন, মৃত্যুর আগে চিঠি লেখা হয়ে গেছে তাদের নিয়ে। মানে আমি বলছি এই চিঠির সত্যতা আপনি স্বীকার করছেন, আমি তো মারাত্মক অভিযোগ এটা। আমি চিঠির সত্যতা আমি স্বীকার করার কেউ নই। এই চিঠি আমরা একদম প্রথম সারির একটি বাংলা সংবাদ মাধ্যম তাদের ওয়েবসাইট থেকে পেয়েছি। না, আমি বলছি তৃণমূল আপনারা এই চিঠি প্রকাশ করলেন না কেন? তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এটা তদন্ত আমরা আমি বলছি তৃণমূল এই চিঠি কেন প্রকাশ করছে না? না, কারণ চিঠির কপি তো আমাদের কাছে নেই, সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। আমি বলছি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে এই চিঠির কপি। সংবাদ মাধ্যম যেটা প্রকাশ করেছে, আপনি যদি চান আমি আপনাকে লিংক সহ পাঠিয়ে দিতে পারি। আমি আবার একটু ক্লিয়ার করি। আমি বলছি তৃণমূল কংগ্রেসের সোর্স হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা সংবাদ মাধ্যম থেকে চিঠিটা প্রশাসনে আপনারা আছেন। একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী পারুল দাস এবং পিঙ্কি দাস তারা একটি চিঠি লিখছেন মহামান্য রাজ্যপালকে, যে চিঠির তারিখ 8/3/2025। বেশ, আমি বিজেপির কাছে জানতে চাই, সংবাদ মাধ্যম সূত্রে পাচ্ছি। বাকি যারা এটা নিয়ে রাজনীতি করছে তারা হিসাব করুক। দীপঙ্কর দা, এর উত্তর তো আপনাকে দিতে হবে। রাজ্যপাল নাকি পদ্মপাল বহুবার তৃণমূল বলেছে। আমি যাই হোক, আপনারা উত্তর দেবেন কিনা ঠিক করুন। আপনারা এটাও অনেকবার বলেন যে রাজ্যপালের উত্তর আমরা দেবো না। যাই হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু অভিযোগটা বড় আমার মনে হলো। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আমি জানতে চাইবো যে শুভেন্দু অধিকারীর চেনা খাস তালুক হচ্ছে মুর্শিদাবাদ। অনেকে বলেন কংগ্রেস ভাঙিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের ফুল ফুটিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মাঠে শুভেন্দু অধিকারীকে একেবারে ফুল ফর্মে দেখা যাচ্ছে। সৈকত, প্রায় 7-8 মিনিটের একটা বক্তব্য শুনলাম, তৃণমূলের ভাইপোর আইটি সেল থেকে বানিয়ে দিয়েছে, আর সেটা বেশ বলে গেল, কোন চ্যানেলে আসেনি, খবর আসেনি, তোমরাও পাওনি। নিশ্চয়ই এখানে আলোচনা হবে, আমি কথা বলছি, আমি একটাও কথা বলিনি। সৈকত, পরে বলার সময় বলতে বলো। সৈকত, প্রথম থেকে শুরু করে দিলে তো মুশকিল। নিশ্চয়ই আমরা বসে শুনছিলাম, উনি ওনার সময় বলবেন। আমি মনে করি, আশা করি তৃণমূলের সেই ধৈর্যটা নেই, ওনার হয়তো থাকবেন, ইনি ভদ্রলোক বলে সবাই বলেছেন, আমিও জানি। নিশ্চয়ই পরে ওনার বলার সময় বলবেন। ফার্স্ট কথা হচ্ছে কি, যে ইতিহাস সাক্ষী বলছিলেন না, ইতিহাস সাক্ষী এটাই, তৃণমূল ইতিহাস করেছে বাংলার মানুষের চাকরি বিক্রি করে, বাংলায় চাকরিরত অবস্থায় আমার বোনকে আরজিকার হসপিটালের মধ্যে পুলিশের সহযোগিতায় বলতে পারি হত্যা করিয়ে। আরো তৃণমূল ইতিহাস করেছে ভোট লুট করে, আরো তৃণমূল ইতিহাস করেছে উপনির্বাচনের নামে মানুষদেরকে বাড়ি থেকে বেরোতে নামিয়ে। এই একটা পার্ট। দ্বিতীয় পার্ট শুভেন্দু অধিকারী। সত্যি সৈকত, আমি গর্ববোধ করি, এই বাংলার বিরোধী রাজনীতি যখন আমরা করতাম বামপন্থীর বিরুদ্ধে, তখনও যে লোকটা আমাদের রাজনীতিতে মাথায় পথ দেখিয়েছিলেন, আজকেও সেই লোকটা এই বাংলার এই অপদার্থ তৃণমূল সরকারকে পদচ্যুত করার জন্য, তাদেরকে এই বাংলা থেকে ছুড়ে ফেলানোর জন্য, সনাতনীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করছেন। এবং তার সাথে সাথে বিজেপি দল সমগ্রভাবে একটা পরিবার হিসেবে আমরা লড়াই করছি এই তৃণমূল অপারেশন। এবার শুভেন্দু অধিকারীর কথা আমি একটা পরিসংখ্যান দেবো। একদম আমার পরিসংখ্যান নয়,
পুরো তুমি নির্বাচন কমিশন প্রতিটা পাটে পাটে দেখতে পারো এবং তোমার ব্যক্তিগত সোর্স আছে তুমি জানতে পারো। 2014 সাল তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসে। অর্পণ বাবু নিশ্চয়ই মনে থাকবে, তখন ছোট ছিলেন, পড়াশোনা করেছেন, উনি নিশ্চয়ই জানেন। 14 সাল মুর্শিদাবাদের রেজাল্টটা শুনে নিন। তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্ট কত ছিল? তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্ট মাত্র 14% ভোট, এমএলএ 0। ঠিক আছে, দল যখন কিছু পারলো না তখন কাকে দায়িত্ব দিতে হবে? মমতা ব্যানার্জি হাতড়ে বেড়াচ্ছেন কাকে দরকার? বাংলার উদীয়মান সূর্য, গণ আন্দোলনের নেতা, মানুষের মুক্তি মেসিয়া শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিলেন বাধ্য হয়ে। স্বেচ্ছায় দেননি, বাধ্য হয়ে দায়িত্ব দিয়েছিলেন। ওই জেলায় 0 থেকে তাকে হিরো, শুভেন্দু তুমি আমাকে বাঁচাও, ওই জেলায় আমার এই অবস্থা। 2014 গেল, 2016 সাল শুভেন্দু অধিকারী 14 সালের দায়িত্ব পেলেন মুর্শিদাবাদের। 16 সালে 4 জন এমএলএ জয়েন করলো তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমি বলছি জেলা পরিষদের 2nd পজিশন পেল তৃণমূল কংগ্রেস। আমি পরে আসছি। সমস্ত পৌরসভায়, জেলার যে কটা পৌরসভা সব কটা তৃণমূল কংগ্রেসের দখলে এলো শুভেন্দু অধিকারীর হাত ধরে। আজকে যারা তৃণমূলে গল্প করে না, তাদের এই ইতিহাসগুলো একটু শুনিয়ে দিও, আপনার চ্যানেলের মধ্যে সঙ্গে শুনিয়ে দিন। 8 জন সিপিএম এবং কংগ্রেসের এমএলএরা তারা জয়েন করে শুভেন্দু অধিকারীর হাত ধরে ওই জেলায়। আমি আসলাম 18 সাল জেলা পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ দখল করলো তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমরা এই তথ্যগুলো সবাই জানি। সঙ্গে আমি 10টা মিনিট নেব, 10 মিনিট 10টা মিনিট একটু বলতে দাও, একটু বলতে দাও। আরো শোনো, 250টা গ্রাম পঞ্চায়েত দখল করে। 2019 সাল শুভেন্দু অধিকারী নেতৃত্বে আবারও নির্বাচনে লড়লো এই জেলায়। 51% ভোট পেল তৃণমূল কংগ্রেস, 51%। আজকে যারা বলে না কি করেছে, 51% ভোট পেল শুভেন্দু অধিকারীর হাত ধরে। এবং 2 জন এমপি জয়েন করলো শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে। আসছি পরবর্তী লোকসভা নির্বাচন, জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস জিতলো 78,000 ভোটে। দীপঙ্কর দা, আমি একটু থামাচ্ছি। আমি 1 মিনিট দীপঙ্কর দা, এই যে ব্যক্তিটা রাজনৈতিক দীপঙ্কর দা 1 মিনিট করেছে জেলায়, দীপঙ্কর দা 1 মিনিট প্লিজ, আপনি বলবেন, আমাকে প্রশ্নটা তো করতে দিন, রাজনৈতিক কর্মকাণ্ড আমাকে প্রশ্নটা তো করতে দিন, আপনি বলবেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, কংগ্রেস থেকে তৃণমূলে ভোট ভাঙানোটা অনেক সুবিধা ছিল শুভেন্দু অধিকারীর পক্ষে, কারণ সংখ্যালঘু ভোট সে সময় তৃণমূলের দিকে ঝুঁকছিল। আর সংখ্যালঘু ভোট বাংলার ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে সাধারণত শাসক দলের সঙ্গেই থাকে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এখন হিন্দুত্বের হাওয়া তুলছেন, সংখ্যালঘু অধ্যুষিত 2টি জেলা মালদা মুর্শিদাবাদ 70-80% ওপরে সংখ্যালঘু ভোট, সেখানে হিন্দুত্বের হাওয়া তুলে কি হবে? এটা আপনি মনে করছেন আমরা শুধু হিন্দুত্বের হাওয়া তুলছি না, আমরা তার সাথেও বলছি, শুভেন্দু নিজেই বলেছেন জো হামারা সাথ हम उसके साथ। এবং আমরা ওই এলাকায় শুধুমাত্র যে অত্যাচারিত হয়েছে, যার ঘর পাওয়ার কথা তার ঘরটা তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। যে প্রকৃত গরিব, সে হতে পারে জাতীয়তাবাদী মুসলিম, তার মধ্যে ভারতবর্ষের প্রতি মানুষের সবাই কি খারাপ? আমরা সেটা কখনোই বলি না। ফলে আপনি যে ধর্মীয় সমীকরণ বলছেন সেটা শুধু নয়, 2021 সালের পর থেকে মুর্শিদাবাদের মাটিতে, তার মানে আপনারা বলছেন আপনারা সংখ্যালঘু ভোটও চান, মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটও আপনারা চান। সংগঠিত করার রাজনীতির কথা বলেছি সৈকত, আমরা সনাতনীদের সংগঠিত করার রাজনীতির কথা বলেছি। যে নেতৃত্ব শুভেন্দু অধিকারী দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টি দিচ্ছেন, সেই নেতৃত্বে আমরা। আমি সুভাষিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সুভাষিস দা, একটা জিনিস আমার কাছে জানতে খুব ইচ্ছে করছে, মালদা মুর্শিদাবাদের রাজনীতি কিন্তু আমার মনে হয় গোটা বাংলার রাজনীতির যে চাল চরিত্র তার থেকে আলাদা। কেন? কতগুলো জিনিস আমি বলি। প্রথম কথা হচ্ছে, এই 2টি জেলা সীমান্ত ঘেঁষা এবং সেখানে প্রচুর নানা রকম অবৈধ পাচারের অভিযোগ ওঠে। 1, 2, এই 2টো জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। সাধারণত সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, বহু বিজেপি নেতা একথা বলেছেন। তারা আবার একটা নতুন কথা আবিষ্কার করেছেন, জাতীয়তাবাদী মুসলমান, তারা নাকি ভোট দেন। 2 নম্বর। 3 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, এই জেলায় কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই কংগ্রেস শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পরেও কংগ্রেস ভেঙেছে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি সাগরদিঘি থেকে শুরু করে বহরমপুর, একাধিক জেলা, জঙ্গিপুর, বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে ছাড়াই কংগ্রেস ভাঙিয়েছে। এমনকি এখন তো অনেকে বলছেন কংগ্রেস শূন্য, একটা সিট ছাড়া কোথাও কোনো কংগ্রেস নেই। এখন এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর 2021 সালের আগে শুভেন্দু অধিকারীর কাছে যতটা সহজ ছিল, এখন কি ততটা সহজ হবে আদৌ? মানে এখন তো কঠিন চ্যালেঞ্জ, নাকি তৃণমূল ব্যাকফুটে?
দেখো সৈকত, গৌড়বঙ্গর যে আগে মালদার যে সিনারিওটা আছে না, যেটা তুমি রাইটলি বলেছো যে তার মধ্যে প্রচন্ড রকম একটা বর্ডার লাইন ব্যাপার স্যাপার আছে। একটা জিনিস বুঝতে হবে, ন্যারেটিভ তৈরি করা কোনো জিনিস সম্বন্ধে আর কোথাও গিয়ে ভোট করা বা ভোট করানো, এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা আসপেক্ট। দুটোকে এক আসপেক্ট ধরলে চলবে না। প্রথম কথা, সাংগঠনিক পলিটিক্স যদি করতে চায় মালদাতে বা মুর্শিদাবাদে, সেই জায়গায় সাংগঠনিক অবস্থান বিজেপির সেই জায়গায় নেই যেখান থেকে বিজেপি কনফিডেন্টলি বলতে পারে যে আমরা এতটা ভোট ঘরে সিকিউর করব। সুতরাং তৃণমূল কংগ্রেসের একটা অংশকে ভাঙানোটাই তাদের কাজ হতে পারে, বা আগামী দিনে তাদের সাংগঠনিক জোটটাকে কাজে নিজের কাজে লাগাতে হতে পারে। আদারওয়াইজ জেনারেল মানুষের ভোট বিজেপির দিকে ওখানে সুইং করানো ইম্পসিবল। আরেকটা কথা তোমাকে আমি বলছি সৈকত, যেটা বোঝার খুব প্রয়োজনীয়তা আছে। তৃণমূল কংগ্রেস যেহেতু ওখানে কন্টিনিউয়াস ভোট জিতছে, তাই জন্য তৃণমূল কংগ্রেসের নিজের গড়টা যথেষ্ট শক্ত। তবুও কংগ্রেসের নিজস্ব ডেডিকেটেড ভোট ব্যাংক মালদায় আছে। তার প্রমাণ হচ্ছে মালদার এমপি ইলেকশন। একটা জিনিস ভুলে গেলে চলবে না, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা, এই তিনটের কিন্তু আলাদা আলাদা ইকুয়েশন আছে। তিনটেকে এক ইকুয়েশনে ভাবলে চলবে না। সাংগঠনিক শক্তি যদি বিজেপি সত্যি কথা গ্রাউন্ড লেভেলে না বাড়ায়, শুধু ন্যারেটিভ তৈরি করলে হবে না। আর রিগার্ডিং এই কি একটা বললে, জাতীয়তাবাদী মাইনরিটি বা যাই হোক এরকম একটা কিছু বললে, সনাতনী ভোট নিয়ে যে অ্যাডাপশনটা বিজেপি এখানে করতে চাইছে বাংলায়, আমি পরিষ্কার এই টিভি চ্যানেলে বলছি সেটা ভুল। কারণ আমাদের বাংলায় যে হিন্দুইজমের প্র্যাকটিস হয় সেটা হচ্ছে লিবারাল হিন্দুইজম। এই লিবারাল হিন্দুইজম ইজ নট সেম উইথ মানে অ্যালংসাইড এনি আদার স্টেট। তার কারণটা হচ্ছে আমাদের এখানে যেই হিন্দুইজমের সব থেকে বেশি প্রভাব আছে, সেই হিন্দুইজম কিন্তু বাকি ভারতবর্ষের হিন্দুইজমের সাথে মেলে না। তাই একই ইকুয়েশন যদি বাংলায় লাগাতে চায়, এই ইকুয়েশন কিন্তু ন্যারেটিভ হিসাবে হয়তো যা কিছু চালিয়ে দিতে পারবো, কিন্তু সেই ন্যারেটিভটাকে যদি সাংগঠনিক ভোট ব্যাংকে কনভার্ট করতে হয়, সেখানে গ্যাপ তৈরি হচ্ছে। আমি বারবার বলছি একটা কথা, একই ফর্মুলা যেটা উত্তরপ্রদেশে কাজ করবে, একই ফর্মুলা যেটা তোমার পাঞ্জাবে কাজ করতে পারে, একই ফর্মুলা দিল্লিতে কাজ করতে পারে, বাট সেম ফর্মুলা যদি তুমি বাংলায় লাগাও, বাংলায় কাজ করবে না। তার দুটো কারণ, এক, আমাদের সেন্স অফ হিন্দুইজমটা আলাদা। দ্বিতীয়, আমাদের এখানে চাও না চাও একটা সামাজিক স্তরে বাম প্রভাব এখনো এক্সিস্ট করে। এই বাম প্রভাব মানে কিন্তু ভোট ভেবো না, এই বাম প্রভাব মানে বাম কটা সিট পেলো সেটা নয়, কিন্তু বাম প্রভাব মানে বামেদের প্রভাব অন ভোট ব্যাংক মাইন্ডসেট। এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করতে বিজেপি ব্যর্থ হচ্ছে। তার কারণ বিজেপি যে অ্যালগোরিদমটা লাগাবার চেষ্টা করছে, সেই অ্যালগোরিদমটা বাইরে কার্যকরী হলেও বাংলাতে হবে না। বাংলার জন্য তাদের আলাদা অ্যালগোরিদম ভাবতে হবে, এবং সময় এসে গিয়েছে। সেটা যদি না ভাবে বিজেপি, আমি গ্রাউন্ড লেভেলে ভোট করাতে গিয়ে দেখেছি বিজেপির সাংগঠনিক মানুষজন আছে যারা ভীষণভাবে ডেডিকেটেড, যেমন তৃণমূল এবং বাকি দলেও আছে, কিন্তু সেই মানুষগুলো যেভাবে সাপোর্ট পাওয়া তাদের দরকার, যেভাবে তারা ন্যারেটিভটাকে ভোট ব্যাংকে কনভার্ট করতে চায়, সেই সাপোর্টটা পাচ্ছে না। কারণ ন্যারেটিভের সাথে সাধারণ মানুষকে কানেক্ট করাটা ডিফিকাল্ট হয়ে পড়ছে। আমার মনে আছে যে বাংলায় গিয়ে কিছুদিন আগে, মাস দুয়েক তিনেক আগে, হেমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বলে এসেছেন, হিন্দুদের মেন খাতরা মানে মেন ভয়ের জায়গা হচ্ছে সেকুলারিজম। সেকুলাররা নাকি মূলত হিন্দুদের খাতরার মেন জায়গা। আপনি বলছেন বাংলার মনস্কতা হচ্ছে, রাজনৈতিক মনস্কতা হচ্ছে সেকুলারিজম, অর্থাৎ মানে সেকুলারিজমটা হচ্ছে বাংলার মানসিকতা, যেটা কিনা সিপিএম এরও একটা মানসিকতা। সিপিএম ভোট পায় না, কিন্তু সিপিএম এর এই মানসিকতাটা ভোট ব্যাংকের মধ্যে রয়ে গেছে। ফলে শুধু সেকুলারিজম না, আরেকটা ওয়ার্ড আমি ইউজ করেছি, লিবারালিজম, লিবারাল হিন্দুইজম। এই জিনিসটাকে বুঝতে হবে, লিবারাল হিন্দুইজম। হিন্দুইজমের যেই লিবারালিটি আমাদের সমাজের ভিতরে আছে, সেটাকে রেকগনাইজ করাটা খুব প্রয়োজনীয়। যদি আমরা সাধারণ মানুষ যারা বিজেপি ভোটার নয়, তাদেরকে বিজেপি কেন্দ্রিক ভোট ব্যাংকে কনভার্ট করতে চাই, আমি সুভাষিস একটা জিনিস জানতে চাইবো, এই লিবারালিজমের কারণেই বা আমাদের এই সেকুলারিজমের কারণেই দেখা যাচ্ছে যে যখন জাফরাবাদে একটি হিন্দু পরিবারের দুজনকে কুপিয়ে হিন্দু হওয়ার কারণে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, সে কারণে সর্বস্তরের হিন্দুরা কিন্তু এটা নিয়ে দুঃখ প্রকাশ করলেও কেউ সরাসরি কিন্তু
এর জন্য সংখ্যালঘু তাসের কথা তারা বলছেন না, তারা বলছেন এটা দুঃখের ঘটনা, খারাপ ঘটনা, ল অ্যান্ড অর্ডার ফেলিওর, কিন্তু তার জন্য যে অন্যরা দায়ী বা অন্য কেউ দায়ী হয়েছে সেজন্য সরাসরি তারা ইউনাইটেড হচ্ছে না। তুমি অ্যাবসলিউটলি কারেক্ট সৈকত, এই মাইন্ডসেটটার ব্যাপারে আরেকটা মাইন্ডসেট বোঝার চেষ্টা করতে হবে। এই একই ঘটনা নিয়ে তারা এটাকে সায়েন্টিফিক্যালি জাস্টিফাই করছে, তারা বিভিন্ন আইন নিয়ে পড়াশোনা করে ভাবার চেষ্টা করছে কি ঘটেছে, তারা সামাজিক জিওপলিটিক্যাল ব্যবস্থা পড়াটা বোঝার চেষ্টা করছে, কিন্তু কেউ প্রথমেই সাপোর্ট করতে যাচ্ছে না ডিউ টু দ্য রিলিজিয়াস অ্যাঙ্গেল, বিকজ ন্যারেটিভ হিসাবে সেটা অ্যাকসেপ্ট করতে পারলেও যখনই সেটা পলিটিসাইজ বা ভোট ব্যাংকে কনভার্ট করার জন্য যে স্টেপস গুলো করা উচিত সেটা আমাদের এখানে এই আলোচনাটা আমার সুবিধে হলো অনিল জানাকে প্রশ্ন করার জন্য, কারণ বহু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে মুর্শিদাবাদ মালদায় যদি সাম্প্রদায়িক অশান্তি বাঁধিয়ে দেওয়া যায় তাহলে লাভ কার? লাভ হচ্ছে তৃণমূল আর বিজেপি, দুজনেই সাম্প্রদায়িকতার তাস খেলবে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। তাহলে এখানে ল অ্যান্ড অর্ডারকে কাঠগড়ায় তুলে দিচ্ছে কারা? বিজেপি। আবার পাল্টা ল অ্যান্ড অর্ডারকে কাঠগড়ায় তুলে দিচ্ছে বিএসএফ কে? তৃণমূল কংগ্রেস। ভালো করে বুঝে দেখুন, এখন ল অ্যান্ড অর্ডার পড়েছে মাঝখানে চাপে। কোন ল অ্যান্ড অর্ডারটা অ্যাকচুয়ালি ঠিক, কোনটা মানুষকে নিরাপত্তা দেবে? আমি এই প্রসঙ্গটা অনিল জানার কাছ থেকে আসবো। একটা ছোট্ট কয়েক সেকেন্ডের বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা ৮ ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে ৬টায়। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা, 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। দেশ বিদেশ শহর বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে চলে যেতে চাইবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় বহুবার বলেছেন যে মালদা মুর্শিদাবাদে এই যে ঘটনাটা ঘটেছে তার পেছনে বিএসএফ দায়ী, অথচ বিএসএফই আমরা দেখলাম ওখানে যে পিস রিস্টোরেশনের কাজ করেছে আদালতের নির্দেশ মেনে, প্রাথমিকভাবে ডিএম এর আবেদনে আসে। আবার বিজেপি দাবি করছে পুলিশ ইনঅ্যাক্টিভ থেকে একটা সম্প্রদায়ের উপর হামলার সুযোগ করে দিয়েছে, পুলিশ ইনঅ্যাক্টিভ থেকে। আমরা জানি এই সমস্ত অভিযোগ, কিন্তু আমি বলছি এই পলিটিক্যাল দাবি পাল্টা দাবির মধ্যে ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যুক্ত যারা মানে পুলিশ, বিএসএফ, এরা পার্টি হয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? দীর্ঘদিন পুলিশ জীবনে কাজ করা একজন ব্যক্তি অনিল জানা, আপনি কিভাবে দেখছেন? সৈকত বাবু, মাননীয় দর্শক যারা দেখছেন বা শুনছেন, আমাদের সময় আমরা যে দীর্ঘ 2012 জানুয়ারি অব্দি চাকরি করেছি, 78 সাল থেকে, 77-এ ট্রেনিং পিরিয়ডটা বাদ দিয়ে, তখন যে একেবারে রামরাজত্ব বলতে যেটা বলা যায় মার্ডার হয়নি, ডাকাতি হয়নি তা না, মার্ডার হয়েছে, ডাকাতি হয়েছে, রেপ হয়েছে, সবই হয়েছে। কিন্তু আজকে যারা সরকারে রয়েছে, সাংসদ, বিধায়ক, বড় চেয়ারম্যান, এনারা যখন অপোজিশনে ছিলেন তখন কোনোদিন থানায় গিয়ে বলেননি এই কেস থানা থেকে চলবে না, সিবিআই করতে হবে, এই ওসি চলবে না, অমুক করবে না, এই জিনিসটা দেখেনি। তার কারণ তারা ভরসা রেখেছিল যে এরা ঠিক করবে, কাজটা করেও আমরা দিয়েছি। এখনো তাদের সঙ্গে আমাদের কথা হয়, এখন অনেকে মন্ত্রী হয়ে গেছেন, অনেকে হয়েছে, বাদ দিন। কিন্তু কথা হচ্ছে মার্ডার একটা হয়েছে, ছেলেকে বাবাকে কুপিয়ে মেরেছে, তারা ফ্র্যান্টিক্যালি থানায় ফোন করছেন, 4 ঘন্টা ধরে থানা যায়নি, ইট ইজ দ্য অ্যালিগেশন, ভাবতে পারেন। এবং তারপরে কি হলো, পরে যখন সিচুয়েশন, ওখানকার লোকেদের এমন অবস্থা হলো, আমরা দেশভাগের যন্ত্রণা আমরা পাই না, আমরা এপার বাংলার লোক,
লোকেদের ঘুইটে মাটি ছেড়ে চলে যেতে হলো অন্য জেলায়, অন্য রাজ্যে চলে যেতে হলো। এই রকম পরিস্থিতি যদি হয়ে থাকে, এরপরে বলবেন ল অ্যান্ড অর্ডার আছে। 4 দিন পরে ডিজি এবং এডিজি যাচ্ছেন, এ কি গাজা? এখান থেকে ওখানে ডিজি এডিজিকে যেতে হবেন কেন? ওনারা যাবেন কেন? ওখানে ওসি রয়েছে বা আইসি রয়েছে, এসডিপিও রয়েছেন, এসপি রয়েছেন, ডিআইজি, হোয়াট ফর ডিআর, তারা কি করছেন? আমাদের সঙ্গে যদি এরকম হতো, এরকম ঘটনা ঘটেছে, তারপরে এত বড় ঘটনা হচ্ছে, সেই দিনই 4th উইক ওসি সাসপেন্ড হয়ে যেতেন, এসপি এক্সপ্লেনেশন দিতে হতো। এগুলো যেন হয়নি, তার মানে বুঝতে হবে এই যে নিশ্চুপ থাকা, এই যে হতে দেওয়াটা, এটা কেউ চেয়েছিল। এতে তার 3টে পারপাস সার্ভ হচ্ছে। মুর্শিদাবাদ, আমি যেটা মনে করি, আমি তো রাজনীতির লোক নই, আমার যেটা মনে হচ্ছে এটাতে 3টে পারপাস সার্ভ হচ্ছে। এক হচ্ছে ডমিনেন্স, মুসলিম ডমিনেন্স, যেটা ওখানে করা, যাতে ভোটের সামনের ভোটে যাতে ভোট দিতে না যায়, চমকে রেখে দেবো, যেটা ডায়মন্ড হারবারে হয়েছে বলে অভিযোগ উঠছে। টু সাম এক্সটেন্ট তো সত্যি, সব খবর তো আমাদের কাছে আছে, আমরা তো লোকের সঙ্গে মিশি, আঙা জ্বালা তরকারি জ্বালা সবার সঙ্গে মিশি, সব খবরই আসে এইটা। আর দ্বিতীয় কথা, তার আগের দিন রবিবারে যেটা মালদার লোকেরা যে সুন্দর একটা পরিবেশ দেখিয়েছিলেন, মালদার মুসলিম সম্প্রদায়, যে রামনবমীর দিন লোকেদের জল দিয়েছেন, মিষ্টি দিয়েছেন, ফুল দিয়েছেন, এইটা হচ্ছে যারা ভোট হিন্দু মুসলমান করে খায় না, যারা বিজেপির জুজু দেখিয়ে ভোট করে, তাদের পক্ষে তাদের দোকান বন্ধ হয়ে যাবে জোগাড় হয়েছিল। যার জন্য এই জিনিসটা করিয়ে জিনিসটা এবং ওয়াকফের নাম দিয়ে চালিয়ে দেখানো, আমরা তোমাদের জন্য আছি। আপনি চিন্তা করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যারা সবাই একটা দাঁড়িয়ে বলছেন, ওই নাম না করে বলছেন ওই কি গন্দা ধর্ম আছে। আপনি মনে রাখবেন, আমি আছি, দিদি আছে আপনাদের সামনে। ইজ ইট দ্য ভার্সন অফ এ চিফ মিনিস্টার? আমি আছি, নাম না করে বলছে গন্দা ধর্ম। আরে গন্দা ধর্ম তোমার পছন্দ অপছন্দ, ইউ আর দি চিফ মিনিস্টার। আপনি সেই ধর্মের, আপনি পছন্দ না করলে আপনি চিফ মিনিস্টার, আপনাকে দেখতে হবে। আপনি শুধু একটা ধর্মের নয়। না, কিন্তু মুখ্যমন্ত্রী তো এই অভিযোগও করেছেন যে যখন কালীঘাটে স্কাই ওয়াক করা হয়, যখন জগন্নাথ মন্দির করা হয়, তখন তো বিজেপির গাত্রদাহ হয় না, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালো কাজ করছেন, হিন্দুদের বিভিন্ন মন্দির হচ্ছে, সেগুলো নিয়ে বলা হয় না। বড় গুণ, ওনার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে, যেটা আমি দেখেছি, আমি রাজনীতির লোক নয়, আমি বারবার বলেছি, দেখেছি, যে কোনো নো ইস্যুকে ইস্যু বানানো আর সিরিয়াস ম্যাটারকে ডাইলিউট করে দেয়, এটা বিরাট ক্ষমতা ওনার। আপনি 17-18 বছর ফিরিয়ে যান, তখন আমরা চাকরিতে রেজানুর রহমান নিয়ে কি হয়েছিল? পুলিশ কাস্টডি মারা গেছিল, পুলিশ মেরেছিল, কেউ না, কিন্তু যেভাবে পুরো তুলকালাম করে দিয়েছিল কলকাতা, একদম কমিশনার অফ পুলিশকে, তৎকালীন কমিশনার অফ পুলিশকে 60 দিন চলে যেতে হয়েছিল। আবার দেখুন, উনি যেখানে কেন্দ্রে একটা আইন তৈরি করেছেন, আইন পাস হয়েছেন, মানবেন কি না মানবেন তার আলোচনা করা যেতে পারে। আইন যখন পাস হয়েছে তখন তো আপনিও ছিলেন, আপনার লোক তো ছিল, দুটো সবাই পাস হয়েছে, রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সই হয়েছে আইনে। আপনি মানবেন না, লোক হিসাবে ছি করে মানে লোককে একটা সম্প্রদায়কে ইনস্টিগেট করলেন, 300 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়লো, সরকারি বাস পুড়লো। হোয়াট অ্যাকশন ওয়াজ টেকেন? সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। হোয়াট অ্যাকশন ওয়াজ টেকেন? আজকে সমস্ত জায়গায়, অন্য জায়গায় যা ধরা পড়ছে, দিল্লি থেকে বলুন, মহারাষ্ট্রে যত ধরা পড়ছে, যত ইন্ট্রুডার ধরা পড়ছে, সব পশ্চিমবাংলা থেকে রেশন কার্ড, ভোটার কার্ড করেছে। এইগুলো যে তদন্ত ঠিক মতো হয়, তদন্ত হবে কিনা জানি না, তদন্ত করলে ভোটার কার্ড কে ইস্যু করেছিল তাকে ধরতাম, তাকে ধরলে রুটটা হবে, কিন্তু ওপর তোপর ধরে আমি পুশ করলাম দাদা। এই যদি জিনিসটাকে আপলোড করতে হয়, রেশন কার্ড বেসিক যে কার রেকমেন্ডেশন আছে তাকে ধরে অ্যারেস্ট করতে হবে, তাহলেই তবে এই জিনিসটা বন্ধ হবে, আদারওয়াইজ হবে না। বেশ, আমি অর্পণ জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী, একটা কথা বলতে দিই, অর্পণ আমার ভাতৃপ্রতিম খুব ভালো লাগলো বললেন, অর্গানাইজেশন করে বলে মামাটি মানুষ করেছেন, ইতিহাস করেছেন, সে তো উনি বলেই দিলেন, আমাদের দীপঙ্কর বাবু বলেই দিয়েছেন। কিন্তু আরো তো ইতিহাস হয়েছে, যে জিনিসগুলো হয়েছে সেগুলো তো আজকে চিন্তা করে, আপনি কথায় কথায় বলেন সংখ্যালঘু মুসলিমদের সম্প্রদায়তে বলা, আমি তো এটা বুঝি না। সংখ্যালঘু তো খ্রিস্টানরা, ভারতবর্ষের সংখ্যালঘু তো বুদ্ধিস্টরা, সংখ্যালঘু তো জৈনরা, মুসলিমরা তো সেকেন্ড লার্জেস্ট পপুলেশন। খালি একটা ন্যারেটিভ চালিয়ে দেয় যে সংখ্যালঘু কিন্তু অনিল বাবু, এর জন্য তো জনগণনা হওয়া প্রয়োজন।
সেটাও তো ভারত সরকার করছে না। জনগণনা তো হওয়া প্রয়োজন ছিল। 21 নয়, 21-এর পরে 23, 24, জনগণনার কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? Exactly. একটা কলোনি তৈরি হয়ে গেল। রেশন এর কার্ড জন্য যদি বলে জনগণনা বেআইনি হয়, প্রয়োজন। আমি আমরা জানি তো না। রেশন- কাউকেই সংখ্যাগুরু ভোট- সংখ্যালঘু বলে দিতে পারি না যতক্ষণ না ভারতবর্ষের একটা জনগণনা হচ্ছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন হয়তো ঠিক, কিন্তু তার জন্য জনগণনা প্রয়োজন। আমি অর্পণের কাছে জানতে চাইবো, অর্পণ তোমরা অভিযোগ করবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলছেন পিএফআই, তারপর বিভিন্ন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা, সিনিয়ররা নাকি অ্যাক্টিভ হয়ে গেছিল। আমি বলছি আপনারা পুলিশের পক্ষ থেকে আমি দেখেছি 250 না 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর করছে পশ্চিমবাংলা থেকে। আমি জানতে চাইছি, তারপর আপনারা কি পুলিশের তরফ থেকে এমন কোন তথ্য পেয়েছেন যেতে বহিঃশত্রুর কোন যোগ ছিল? খাগড়াগড়ে তো আপনি তার প্রমাণ তো জলজান্ত প্রমাণ। অর্পণের উত্তরটা দিন। খাগড়াগড়ে তো প্রথমে গ্যাস সিলিন্ডারের থিওরি চালানো হলো, তারপরে দেখা গেল যে এনআইআর তখন তো সব বেরিয়ে গেল কি হলো না হলো। অর্পণ, তবে পুলিশ তো কিছু কিছু ভালো কাজ করছেই। বাংলাদেশের একজন এমপি এখানে খুন হলে ব্রুটালি খুন হয়েছেন, সেটা ডিটেক্ট করেছেন। জয়নগরের কেসটা ওই পরিস্থিতিতে জয়নগর মেয়েটির উপর অত্যাচার করে এটা হয়েছে, পুলিশের ল্যাব ছিল, সেই অফিসার যে ফেরত পাঠিয়ে দিয়েছিল। বহু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পুলিশের জন্য আমার সরকারের নাক পুড়বে কেন, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী বহুবার তুলেছেন বহু ঘটনায়। আমি অর্পণের উত্তরটা নিয়ে নিই। পুলিশকে যেভাবে চালিয়েছেন পুলিশ সেইভাবে চলেছে। বেশ, অনিলবাবু আমি আসছি, আমি অর্পণের উত্তরটা নিয়ে নিই, কারণ অনেকগুলো অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। অর্পণ, না, বিষয়টা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যা বলার সেগুলো এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ সামিম থেকে শুরু করে ডিজি রাজীব কুমার, আইপিএস সুপ্রতিম সরকার, তারা বিস্তারিত জানিয়েছেন। পরবর্তীকালে যদি আরো কিছু আপডেটস আসে, আরো কিছু ইনক্লুশন তাতে হয়, সেগুলোও তারা নিশ্চিত করেই জানাবেন, কারণ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি দু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। প্রথমত, এটা খুব ভালো লাগলো যে দীপঙ্কর দা মাননীয় প্রধানমন্ত্রীকে কোট না করে শুভেন্দু অধিকারীকে কোট করলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলতেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, উনি সেটাকে না বলে উনি বললেন যে আমাদের নেতা শুভেন্দু বলেছে যে হামারে সাথ হাম উনকে সাথ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী যখন মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের কি ফল ছিল এগুলো উনি বলছিলেন খুব জোর গলায়। আমি বুঝতে পারছিলাম না যে উনি তৃণমূল কংগ্রেস করেন না বিজেপি করেন। আমি বলছি অত্যন্ত সংক্ষেপে, 2011 সালে যে তৃণমূল কংগ্রেস শূন্য মুর্শিদাবাদে, এটাও সঙ্গে বলে রাখা দরকার যে 2011 সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট ছিল, এবং সেই জোট অধীর চৌধুরী মানেননি, মুর্শিদাবাদে একাধিক গোছ প্রার্থী দিয়েছিলেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 2016-তে মুর্শিদাবাদের দায়িত্বে শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি সেই সময় নিজেও প্রার্থী নন্দীগ্রামে, আমি সেই বিষয়টায় যাব না। কিন্তু পরবর্তীতে 2019-এ যখন শুভেন্দু অধিকারী ফুল ফ্লেজেড মুর্শিদাবাদের দায়িত্বে, এবং শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, 3টি জেলার দায়িত্বে একসঙ্গে, তখন আমরা মালদায় রায়গঞ্জ লোকসভা এই মালদাতে উত্তর দক্ষিণ 2টি লোকসভা হারছি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা হারছি, মুর্শিদাবাদের 3টি লোকসভার মধ্যে 2টি জিতছি, বহরমপুর হারছি। একই সাথে 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে নেই, সেই সময় আমি উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে জিতছি, মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতে জিতছি, মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 20টিতে জিতছি। এবং একই সাথে যখন 2024-এও শুভেন্দু নেই, আমি কিন্তু মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা কেন্দ্রই জিতছি, অধীর চৌধুরীর মতো সাংসদ হারছেন। ফলে থাকতে কি করে গেছেন, যখন ছিলেন না তখন কি পরিস্থিতি, এটা তো ক্লিয়ার মানুষের সামনে আছে। আমি ওই জন্যই আগের ল্যাপে বললাম যে কার লাভ ক্ষতি এটা তারা হিসেব করুক যারা এই পুরো ঘটনাটাকে নিয়ে রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাটা নিয়ে রাজনীতি করছে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন অত্যন্ত কুৎসিত ঘটনা, 2 জন হিন্দু বাঙালি খুন হয়েছেন, আমি বলছি সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে না। আর যেটা স্যার বলছিলেন মুখ্যমন্ত্রীর গন্ধা ধর্ম বক্তব্য, মুখ্যমন্ত্রী, আমি আবারও বলছি, সনাতন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেননি, এটা বিজেপির ন্যারেটিভ। তিনি বলেছেন বিজেপি একটা ধর্ম প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেটা গন্ধা ধর্ম। আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি কখনোই সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা হতে পারেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে 7,10,930 ভোটে জেতায় যদি জল থেকে থাকে, তাহলে এর থেকে অনেক বেশি জল আছে
ইন্দোর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্তমানে সাংসদ শঙ্কর লালওয়ানির জেতায়, কারণ তিনি 10,08,077 ভোটে জিতেছেন। অনেক বেশি জল আছে গান্ধীনগর লোকসভা কেন্দ্রের বর্তমান আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জেতায়, কারণ তিনি 7,44,716 ভোটে জিতেছেন। বিদিশা লোকসভা কেন্দ্রে শিবরাজ সিং এর জেতায় আরো বেশি জল আছে, তিনি 8 লক্ষ ভোটে জিতেছেন। তো অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করতে গেলে ওনাকে এনাদেরকেও আক্রমণ করতে হবে। আর ভোটটা হয় কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে, কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। আমি একাধিক ক্লিপিং দেখিয়ে দিতে পারি যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে, আমি অন্য কথা বলবো না, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কোচবিহারের বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক পরবর্তীতে পরাজিত হয়েছেন নির্বাচনে। তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, নির্বাচনের দিন আমি কেন্দ্রীয় বাহিনীকে 190 নম্বর দেব, কোট আনকোট। কেন্দ্রীয় বাহিনী যেভাবে পরিচালনা করেছে পুরো ভোট প্রসেসকে। তো তারপর উনি কি বলবেন? উনি উত্তর। আরে ভাই, অভিষেক ব্যানার্জির কেস তো হাইকোর্টে পুট হয়ে রয়েছে। আমরা বলছি না আমরা যে জায়মানাবার নির্বাচন নিয়ে দল থেকে তাড়িয়ে দিয়েছেন। ভাই তুমি আপনি এটা বলুন, তুমি আপনি অভিজিৎ দাসকে দল থেকে তাড়িয়েছেন। কে বলেছে? কোথায় বলেছে? তুমি এই যে তুমি এক্ষুনি বলছিলে না যে তৃণমূল থেকে বিজেপিতে জানে কিনা বেশি, পড়াশোনা করলে না সব জানতে হয়। অভিজিৎ কে বলেছে অভিজিৎ বিজেপি নেই? অভিজিৎ দাসকে সুকান্ত মজুমদার নিজে বহিষ্কার করেছেন। কি বলছেন আপনি? কি বলছেন? এটা একটু পড়াশোনা করাও ভাই। আপনি বিজেপির আইটি সেলের শিক্ষায় শিক্ষিত। বললাম তো আপনি প্রফেসর মানুষ, কথা বলতে দিচ্ছ না কেন? কথা বলতে দিচ্ছ না কেন? আপনার দলের কথা তোমরা ভাই তাহলে বলে না, ওর শুনে না, আরো 2 মিনিট শোনো। আরে আপনি ভুল বলছেন তো, সেগুলো শুনে বলো। আপনি ভুলভাল তো। আরে হাইকোর্ট ডায়মন্ড হারবারের রেজাল্টের সিসিটিভি থেকে ফুটেজ করে সব কিছু সংরক্ষণ করে রাখতে বলেছে, অন্য নির্বাচন কমিশনের ক্ষেত্রে বলেনি। ঠিক আছে, ফার্স্ট কথা উত্তরটা হলো। দ্বিতীয় হচ্ছে কি, সে তো নন্দীগ্রামের মামলাও কোর্টে আছে। আরে জানা কি বলবে? আমি হাজারবার বলছি নন্দীগ্রামের মামলাও কোর্টে আছে। কেন মমতা তৃণমূল কংগ্রেসের A to Z ওদের বাবার ক্ষমতা থাকলে হাইকোর্টে যে কেসটা ভাষা করা আছে আপনি প্রফেসর মানুষ, তৃণমূল কংগ্রেসের আপনি যদি বাবা বলেন আমি আরো কথাটা বলে স্বাধীনতা বজায় রাখুন, স্বাধীনতা বজায় রাখুন। আমি একেবারে বলছি আপনার এই সৈকত কি হচ্ছে এগুলো? আমি এক মিনিট অর্পণ, এক মিনিট অর্পণ, এক মিনিট দীপঙ্কর দা, এক মিনিট কি হচ্ছে? আমি এক মিনিট দীপঙ্কর এবং অর্পণ বক্তব্য এখানে এক মিনিট প্লিজ। এখানে আমরা এক মিনিট আমরা এখানে আমরা এখানে ডিবেট শো করতে এসেছি। আমাদের বক্তব্য হচ্ছে আপনি আপনার দলের বক্তব্য রাখবেন, পাল্টা পক্ষ তার বক্তব্য রাখবে। এখানে বাবা মা ইত্যাদি তোলার কোনো প্রয়োজন নেই। স্বাধীনতা বজায় রেখে যে যার বক্তব্য সময় বলুন প্লিজ। হ্যাঁ বলুন। শুভেন্দু অধিকারীর কেস নিয়ে, নন্দীগ্রামের কেস আমি বলছি তো তৃণমূল কংগ্রেস, তোমরা এখন আমি তৃণমূল কংগ্রেসের যা আছে বাবা বলতে গিয়ে আমার তৃণমূল কংগ্রেস দলের সমস্ত কিছু পারলে হাইকোর্টে কেস করা আছে। কালকে করে একটা রিট পিটিশন করুন, সুপ্রিম কোর্টে যান, নন্দীগ্রামের নির্বাচন নিয়ে ক্ষমতা বুঝবো। যদি চোট থাকে মাজা যান শুভেন্দু অধিকারী এগেনস্টে, লজ্জা নেই, কিছু করতে পারেন না, শুধু ফালতু কথা বলেন এখানে বসে। দ্বিতীয় কথা, আমরা বলছি তো হাইকোর্ট বলে যে সংরক্ষণ করে রাখতে, আমরা বলছি না। আর এটা হাইকোর্টে কেস করেছে, কোনোদিন হিয়ারিং এ যায়নি, শুধু বলার জন্য তাই এখানে রেখে দিয়েছে। আর এই মিথ্যাচারগুলো করে যায়। দ্বিতীয় কথা, এই যে বলছিল বিএসএফ যারা ধরা পড়েছে তারা কোথাকার ধরা পড়েছে? যে আমাদের চন্দন দাস আর তার বাবার যে খুনিরা, যে 5 জনের আইডেন্টিফাই 5-6 জন ধরা হয়েছে, সবাই তো এদেশে, তারা থেকে বাংলাদেশ হিসেবে ধরা পড়েনি। তাহলে এগুলো তো পুলিশ ধরেছে, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে, সিআইডি ধরেছে। তাহলে বারবার বিএসএফ এর নামে দৌড় দিয়ে ক্যাশটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তৃতীয় যে বিষয়টা, যে আমি সুভাষিসের একটা কথাই আমি এখনো অবোধ করছি। সুভাষিস বলেছে লিবারাল হিন্দু। হ্যাঁ, সুভাষিসের 34 বছরের বামফ্রন্টের শাসনে তারা ধর্মকে বোঝানোর চেষ্টা করেছে, ধর্মকে ভোলানোর চেষ্টা করেছে, ধর্মকে আফিন বলে মার্ক্সের তত্ত্বকে এই বাঙালি সমাজের হিন্দুদের মধ্যে পুষ্ট করার চেষ্টা করেছে। যখন সুভাষ চক্রবর্তী পুজো দিতে যায় তারা তখন তাকে দলে শোকজ করে, অথচ তাদের মুসলিম নেতারা যখন হজ করতে যায় তখন কেউ জিজ্ঞেস করে না। বিষয়টা হচ্ছে গিয়ে এভাবেই
হিন্দুত্বকে ছোট করার জন্য বামফ্রন্ট কাজটা করে গেছে, সেটাকেই মমতা ব্যানার্জি বহ বিক্ষোভকে তৈরি করে দিয়ে আজকে ফোলানোর চেষ্টা করছে। হিন্দুত্বের পাঠ নিতে হবে না, হিন্দুত্বের পাঠ এই বাংলায় বিবেকানন্দ দিয়ে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। আর না, আমি এক মিনিট, আমি একটা প্রশ্ন না করে পাচ্ছি না, একটা প্রশ্ন না করে পাচ্ছি না, এক মিনিট। ধর্ম সম্পর্কে হিন্দুত্বের পাঠ বিবেকানন্দ দিয়ে গেছেন আপনার দাবি, তাহলে বাঙালি হিন্দুরা কি এতদিন ঘুমিয়েছিল? বিবেকানন্দ আমরা মনে করি 34 বছর ধরে সিপিএম কে ভোট দিয়ে বাঙালি হিন্দু কি ঘুমিয়েছিল? কিছু নয়, ধর্ম রক্ষার জন্য যা যা করার দরকার তাই হিন্দুত্বের রক্ষা করার জন্য বিজেপি। আরে ভোট রাজনীতিতে ধর্মযুদ্ধ কোথা থেকে আসছে? আমি এটাই বুঝতে পারছি না, ভোট রাজনীতিতে ধর্মযুদ্ধ কেন? ধর্মযুদ্ধ তো ধর্মীয় লোকেরা লড়বে। বললেন ধর্মযুদ্ধ তো ধর্মীয় লোকেরা। আমি ধর্মযুদ্ধের কথা শিবাশিস বাবু বলেছেন বাংলায় লিবারাল ধর্ম, আমি বলেছি সেই লিবারাল ধর্ম যদি সিপিএম তৈরি সৃষ্টি করে থাকে, কিন্তু আসল জায়গাটা আমরা বিবেকানন্দকে যিনি বলেছেন ধর্ম রক্ষা করার জন্য তুমি এগিয়ে যাও, প্রয়োজনে তুমি মুষ্টিবদ্ধ হও। সুভাষিস, আমি অর্পণ আসছি এক এক করে, আমি সুভাষিস দার উত্তরটা নিয়ে নিই। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে মানে কোথাও বুঝতে ওনার ভুল হয়েছে। লিবারাল হিন্দুইজম একটা অন্য কনসেপ্ট। সেখানে একটা জিনিস হচ্ছে ইনফ্লুয়েন্স করা। আমি হিন্দু ধর্মের পালন করি, আমি প্র্যাকটিশনার অফ হিন্দুইজম, মানে আমি বিজেপিকে ভোট দেবো, এই ইকুয়েশনটা চললে আজকে বিজেপি বাংলা সরকারে থাকে, সেটা নয়। সেকেন্ড কথা হচ্ছে বিজেপির ন্যারেটিভ অফ হিন্দুইজম মানুষ বোঝে না বলেই বিজেপির কর্মীদের বড় সংখ্যক লোক বিজেপিকে ভোট দিচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু সাধারণ বাংলার যারা ভোটার সেইখানে যে কনভার্সন রেশিওটা সেটা খুব কম। তার কারণ হচ্ছে লিবারাল হিন্দুইজম, এটা বুঝতে হবে। বিজেপির সমর্থকরা বিজেপিকে ভোট দিল কি দিল না, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু যদি বিজেপিকে সরকার করতে হয় বাংলায়, দেখো ভাই, আমার অঙ্ক নিয়ে কাজ, আমার ঝান্ডা নিয়ে কাজ না, সিম্পল কথা। যদি কোনো মানুষ বিজেপিকে চায় সরকারে আসতে, তাকে প্রথমে সাধারণ বাংলার যারা রাজনীতি করে না, যারা সাধারণ ভোটার, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে ন্যারেটিভ দিয়ে, যে তারা যেন ভোট ব্যাংকে গিয়ে বিজেপিকে ভোট দেয়, সেটা হচ্ছে আসল অঙ্ক। সুভাষিস, একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, যে তাহলে 19 সালে একটা কথা বলা হয়েছিল খুব স্পষ্টভাবে, যে সিপিএম এর ভোট মানে রামের ভোট বামে গিয়েছে, বামের ভোট রামে গিয়েছে। কিন্তু বিজেপির তো এ রাজ্যে কোনো নতুন করে ভোট তৈরি হওয়ার জায়গা নেই। বিজেপিকে যদি হিন্দু ভোট একত্রিত করতে হয়, কংগ্রেস, সিপিএম এর ভোট এবং বিজেপির কিছু পুরনো ভোটকে একত্রিত করলে তারা সেই ভোটকে একত্রিত করতে পারবে। কিন্তু যেখানে কংগ্রেস, সিপিএম দুজনেই তৃণমূলের যেমন বিরোধিতায় কথা বলছে বাংলায়, বিজেপির বিরোধিতাও কথা বলছে। তার কারণটা হচ্ছে, এটাই হচ্ছে আমার লাস্ট উত্তরটার সাথে এবার মেলাও। আমি লাস্ট উত্তরটায় বলেছিলাম লিবারাল হিন্দুইজমের কথা। যেই ভোট ব্যাংকটা 2019-এ ভেঙে বিজেপির সাথে যোগ দিয়েছিল, তারা উইথ দ্য প্যাসেজ অফ টাইম তারা কিন্তু সেই আইডিওলজি থেকে জাস্ট কনভিন্সড হতে পারছে না, তাই সেই জায়গায় ভাঙন ধরছে, রিসাইকেল হচ্ছে, তাই তারা ওখান থেকে ভেঙে ভেঙে এবার আবার সেই তৃণমূলের ভোট ব্যাংকে জুড়ছে। এবং পুরো ইকুয়েশনটা যদি ভালো করে দেখো, 3 থেকে 4% সুইং, এই 3 থেকে 4% সুইং বিজেপি কনসিস্টেন্টলি ধরে রাখতে পারছে না। তার কারণ বিজেপির যে ন্যারেটিভটা আছে, সেই ন্যারেটিভটা ভোট ব্যাংকের সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। এই জন্য বিজেপি কর্মীদের দিয়ে বিজেপিকে বিচার করলে বাংলায় চলবে না। বাংলায় যদি বিজেপির ফিউচার বিচার করতে হয়, বিজেপির ন্যারেটিভ কিভাবে বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা দিয়ে বিচার করতে হবে। এটাই বোধহয় তৃণমূল এক কথায় পরিষ্কার বলে, বাংলা চেনে না বিজেপি। আমার মনে হয় এটা বারবার করে, আমার তো পরিষ্কার মনে পড়ছে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, বলতেন তৃণমূলীরা অনেকেই বলতেন, যে বিজেপি বাংলা চেনে না। মনীষীদের বিভিন্ন অপমান, মনীষীদের নিয়ে বিভিন্ন কথা, এই সমস্ত হয়েছিল। আমি একটু অনিল বাবুর কাছে যেতে চাইছি, সময় দ্রুত এগোচ্ছে। অনিল বাবু, আমি জানতে চাইছি, বিজেপি হিন্দুত্বের লাইনে থাকবে, এটা পরিষ্কার তারা বলে দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সর্বধর্ম সমন্বয়ের কথা। অথচ মুর্শিদাবাদে যা হয়েছে, দুজনেই একে অপরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ করছেন। এখন আপনার কি মনে হচ্ছে, ভোট যত এগোবে এই পরিস্থিতিতে, বিশেষ করে রাজ্যের যে সেন্সিটিভ জেলা, সেখানে নজরদারি বাড়াতে হবে পুলিশকে? দেখুন, রাজনীতিবিদদের খুব সুবিধা আছে, যখন অপোজিশনে তখন যে কথা বলেন, সরকারের যেগুলো অপোজ করেন সরকারের সেইগুলোই করেন, আবার সরকারে যারা থাকে তখন যেগুলো করেন সেগুলো আবার অপোজিশনে চলে গেলে সেইগুলো নিয়ে সমালোচনা করেন। আজকে যেসব কথা বলেছেন সেসব বলতে গেলে বিস্তারিত অনেক সময় চলে যাবে। আজকে আমাদের ভাতৃপ্রতিম আমার অর্পণ ভাই বললেন যে
না অনেক কথা, কিন্তু আমি 1978 থেকে 2011 মেতে লাস্ট ইলেকশন ডিউটি করেছি। 1978 থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং থেকে ইলেকশন করেছি, কর্পোরেশন ইলেকশন। আচ্ছা, ইলেকশন আমরা লাস্ট 2011 যদি সুষ্ঠুভাবে না হতো তাহলে পরিবর্তনটা হতো না। এখন কি সেটা বলতে পারবেন? আমাদের লীনা চক্রবর্তী ছিলেন, শ্রীমতী এখন নেই উনি আমাদের মধ্যে, উনি ইলেকশন কমিশনার ছিলেন রাজ্যের, এবং ওনাকে আমি প্রয়াত টিএন সেশন সাহেবকে আমি ওপেন মিটিং এ এতে গ্র্যান্ড হোটেল গ্রেট ইস্টার্নে উচ্ছ্বসিত প্রশংসা করতে শুনেছি ওনার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সততা নিয়ে। এবং পরবর্তীকালে আমরা মীরা পান্ডে, শ্রীমতী মীরা পান্ডেকেও দেখেছি আইএএস অফিসার, যে কিভাবে ইলেকশন করাতে হয়। এখন কি সেই জিনিস হচ্ছে উনি বলতে পারবেন বুকে? আজকে ইলেকশন কমিশনে এমন একজন হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার, আগের দিন দেখা যাচ্ছে একটা পজিশনে গ্লাস নিয়ে, পরের দিন ইলেকশনে যা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ফোল্ডেড হ্যান্ড, রিটায়ার্ড আইএএস অফিসার ফোল্ডেড হ্যান্ড হাইকোর্টে গিয়ে বলছে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কাজে এই যে চেঞ্জটা, এটা কার জন্য হয়েছে? একজন আইএএস অফিসার যে উনি হয়েছেন, উনি কি অ্যাডমিনিস্ট্রেশন জানেন না? আজ আইপিএস অফিসারদের কি অবস্থা হয়েছে বলুন তো? আইএএস অফিসারদের কতগুলো রাইসে বদনাম হয়েছে, তারা ভালো ভালো অফিসার আমরা নিজেরা জানি, যথেষ্ট পপুলার। আজকে খালি ওনাদের অপকর্ম থেকে বাঁচাতে গিয়ে তার মানে আপনি বলছেন পুলিশ মহলের কেউ কেউ রাজনীতির করণের অভিযোগ যে উঠছে বিভিন্ন তরফে, সেই কারণেই আজকে রাজ্যে আইন শৃঙ্খলা যেমন প্রশ্নের মুখে, তেমনি ভোট রাজনীতির অঙ্কেই নানা গন্ডগোলের সূত্রপাত হচ্ছে। আজকে আর সময় নেই, তবে আলোচনা চলবে, ভোট এগিয়ে আসছে, ভোটের আলোচনায় আমাদের থাকতেই হবে। তবে যেহেতু আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ, আমরা চাইবো রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, রাজনীতি রাজনীতির মতো থাকুক, কিন্তু মানুষও শান্তিতে থাকুক। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর।